আসসালামু আলাইকুম। সরকারি নজরুল কলেজ ত্রিশাল অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইশরাত জাহান, প্রভাষক কম্পিউটার অপারেশন। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমাদের এই বর্তমান পরিস্থিতিতে অনলাইন ক্লাস নেওয়া ছাড়া আর বিকল্প অন্য কোনো পদ্ধতি নেই। তাই এই ক্লাসের মাধ্যমেই আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি এসি আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের ডাটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং এই চ্যাপ্টারটি শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আমার পূর্ববর্তী ক্লাসগুলোতে আমি আইসিটি বিষয়ের প্রথম অধ্যায়ের বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা ওই টপিকসগুলো, ওই ক্লাসগুলো ভালোভাবে দেখেছো। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি দ্বিতীয় অধ্যায়ের ডাটা কমিউনিকেশন কম্পিউটার নেটওয়ার্কিং এই চ্যাপ্টারটি শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে। সবাইকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের ডাটা কমিউনিকেশন ও নেটওয়ার্কিং অধ্যায়ে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি বলছি ডাটা কমিউনিকেশন। আমরা জানি কমিউনিকেশন বলতে আমরা বুঝি, সাধারণভাবে কমিউনিকেশন বলতে আমরা বুঝি যে কোনো ধরনের যোগাযোগকেই কমিউনিকেশন বলা হয়ে থাকে। সেটা যে কোনো ধরনের হতে পারে। তো বায়োলজিক্যাল হতে পারে, গ্রাফিক্স হতে পারে, বা যে কোনো ধরনের তথ্য আদান প্রদান হতে পারে। সাধারণ ভাষায় কমিউনিকেশন বা যোগাযোগ বলতে আমরা বুঝি এক পক্ষ থেকে অন্য পক্ষে যে কোনো মাধ্যম দ্বারা তথ্য প্রবাহের প্রক্রিয়াকে কমিউনিকেশন বা যোগাযোগ বলে। আমি আবারও বলছি, কমিউনিকেশন বলতে আমরা বুঝি এক পক্ষ থেকে অন্য পক্ষে কোনো মাধ্যম দ্বারা তথ্য প্রবাহের প্রক্রিয়াকে যোগাযোগ বা কমিউনিকেশন বলা হয়ে থাকে। তো এই কমিউনিকেশন হলো মেসেজ প্রেরণ বা গ্রহণের ক্ষমতা। তো আমরা জানি যে আমরা যে কমিউনিকেশনটা করে থাকি সেখানে বিভিন্ন ধরনের পক্ষ থাকে। এক পক্ষ মেসেজ প্রেরণ করে থাকে বা সেন্ড করে থাকে, আরেক পক্ষ মেসেজ গ্রহণ করে থাকে বা রিসিভ করে থাকে। তো এই কমিউনিকেশনটা যে হয়ে থাকে এখানে দেখো, সাধারণভাবে আমরা বুঝে থাকি যে এখানে দুটি পক্ষ আছে। আসলে এক পক্ষ তথ্য প্রেরণ করে, আরেক পক্ষ তথ্য গ্রহণ করে, কিন্তু এর মাঝখানে আরেকটি মাধ্যম আছে। সেই মাধ্যমটির কথা কিন্তু আমরা সাধারণত চিন্তা করি না। সে মাধ্যম ছাড়া কিন্তু তথ্য আদান প্রদান সম্ভব নয়। তো আমরা যদি একটু ডিপলি চিন্তা করি বা কম্পিউটারের ভাষায় চিন্তা করি, তাহলে আমরা বলবো বা বুঝবো যে ডাটা কমিউনিকেশনে সাধারণত তিনটি পক্ষ জড়িত, তিনটি অংশ। ডাটা কমিউনিকেশনে তিনটি অংশ থাকে। সেন্ডার প্রথম পক্ষ, যাকে আমরা সেন্ডার বলে থাকি। প্রদানকারী, যিনি তথ্যগুলো প্রদান করে থাকে। দ্বিতীয় পক্ষ মাধ্যম, যার মাধ্যমে তথ্যগুলো, মাধ্যম বা মিডিয়া। তৃতীয় পক্ষ, প্রথম পক্ষ বা প্রথম অংশ, দ্বিতীয় অংশ মাধ্যম, তৃতীয় অংশ বা তৃতীয় পক্ষ, তৃতীয় অংশ বা রিসিভার। রিসিভার বা গ্রহণকারী, যিনি তথ্যটা গ্রহণ করে থাকে।
গ্রহণ। প্রিয় শিক্ষার্থী, ডাটা কমিউনিকেশনে তিনটি পক্ষ বা তিনটি অংশ থাকে। প্রথম অংশ বা প্রথম পক্ষ সেন্ডার, যিনি তথ্য বা মেসেজটা প্রদান করে থাকে। দ্বিতীয় অংশ মাধ্যম বা মিডিয়া, যার মাধ্যমে তথ্যগুলো এক প্রান্ত থেকে অপর প্রান্তে, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির কাছে তথ্যগুলো পৌঁছে থাকে। তো এই মিডিয়া বা মাধ্যমটা দৃশ্যমান হতে পারে বা অদৃশ্যমান হতে পারে, যেমন বিভিন্ন ধরনের কেবল হতে পারে বা ওয়েব হতে পারে, ফাইবার অপটিক কেবল হতে পারে। এর মাধ্যমে তথ্যগুলো এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির কাছে, এক পক্ষ থেকে আরেক পক্ষে তথ্যগুলো পৌঁছে থাকে। তৃতীয় অংশ বা তৃতীয় পক্ষ রিসিভার বা গ্রহণকারী। তো মেসেজ প্রদানকারী কর্তৃক বা তথ্যগুলো যিনি সেন্ড করে থাকে, ওনার তথ্যগুলো মাধ্যম বা মিডিয়ার দ্বারা রিসিভারের কাছে বা যিনি তথ্যগুলো গ্রহণ করে থাকে তার কাছে পৌঁছে থাকে। প্রিয় শিক্ষার্থী, তো ডাটা কমিউনিকেশনে এই তিনটি পক্ষ জড়িত থাকে। এই তিনটি পক্ষের মাধ্যমে তথ্যগুলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে থাকে। তো আমরা ডাটা কমিউনিকেশন, আমি আগেই বলেছি যে মিডিয়া বা মাধ্যমটা দৃশ্যমানও হতে পারে, আবার অদৃশ্যমানও হতে পারে। দৃশ্যমানগুলো আমরা সাধারণত দেখতে পাই, যেমন বিভিন্ন ধরনের কেবল হতে পারে, বা এর মাধ্যমে তথ্যগুলো এক সেন্ডারের কাছ থেকে রিসিভারের কাছে তথ্যগুলো পৌঁছে যায়। আবার অদৃশ্যও হতে পারে। তো আমরা জানি যে মাধ্যম ছাড়া কোনোভাবেই কিন্তু কমিউনিকেশান বা যোগাযোগ সম্ভব হয় না। যেমন কোনো ব্যক্তির চিন্তা ভাবনা বা আইডিয়াগুলোকে প্রাপকের কাছে বা অন্য কোনো ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াই হলো মাধ্যমের কাজ। বিভিন্ন ধরনের কমিউনিকেশান সিস্টেম আছে। বিভিন্ন ধরনের কমিউনিকেশান সিস্টেম, different types of communication system, বিভিন্ন ধরনের কমিউনিকেশন সিস্টেম। ডিফারেন্ট টাইপস অফ কমিউনিকেশন সিস্টেম, যেমন বায়োলজিক্যাল কমিউনিকেশন, বা জৈবিক যোগাযোগ বা জৈবিক যোগাযোগ। বায়োলজিক্যাল কমিউনিকেশন বা জৈবিক যোগাযোগ বলতে আমরা, যেমন আমি তোমাদের সাথে ক্লাস নিচ্ছি, এখানে আমার শরীরে বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ, কণ্ঠস্বর, স্নায়ু, এগুলোর সাহায্যে বা হাতের নাড়াচাড়া করছি, এভাবে তোমাদের সামনে আমি আমার ক্লাস উপস্থাপন করছি। এই ধরনের কমিউনিকেশনকে বায়োলজিক্যাল কমিউনিকেশন বা জৈবিক যোগাযোগ বলে। 2 নাম্বার গ্রাফিক্স কমিউনিকেশন। গ্রাফিক্স কমিউনিকেশন আমরা গ্রাফিক্স কমিউনিকেশন বলতে বুঝি বিভিন্ন ধরনের ছবি, চিহ্ন বা প্রতীক, অডিও, ভিডিও, এগুলো যখন এক পক্ষ থেকে অন্য পক্ষের কাছে, এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে আদান প্রদান করে থাকি, সেই ধরনের কমিউনিকেশনগুলোকে গ্রাফিক্স কমিউনিকেশন বলে। 3 নাম্বার টেলিকমিউনিকেশন। টেলিকমিউনিকেশন
এমন এক সময় ছিল যখন তথ্য আদান প্রদানের আমাদের বর্তমান সময়ে বা বর্তমান প্রযুক্তিতে আমরা যে ধরনের সুবিধাগুলো ভোগ করছি, অতীতে কিন্তু এই ধরনের সুযোগ সুবিধা ছিল না। তখন বিভিন্ন ধরনের বিভিন্ন চিঠি বা বিভিন্ন ধরনের ডকুমেন্ট, বিভিন্ন ধরনের তথ্য এক ব্যক্তির কাছ থেকে আরেক ব্যক্তির কাছে হাতে হাতে বা টেলিগ্রাফের মাধ্যমে পাঠানো হতো। বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির যুগে আমরা কিন্তু অনেক তথ্য প্রযুক্তির কল্যাণে আমরা অনেক সুবিধা ভোগ করছি। যেমন আমরা টেলিফোনের সাহায্যে বা টেলিগ্রামের সাহায্যে, ফ্যাক্সের সাহায্যে আমরা এক ব্যক্তির কাছ থেকে অপর ব্যক্তির কাছে বা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, এক দেশ থেকে অন্য দেশের বিভিন্ন ধরনের ব্যক্তি, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারছি। যেমন এই যোগাযোগগুলো টেলিফোনের সাহায্যে হতে পারে, ফ্যাক্সের সাহায্যে হতে পারে, টেলিভিশন হতে পারে, রেডিও হতে পারে, আরও বিভিন্ন ধরনের প্রযুক্তির সাহায্যে আমরা এই কমিউনিকেশনগুলো রক্ষা করছি। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা আজকের আমার চ্যাপ্টারটাই হলো ডাটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং। তো ডাটা কমিউনিকেশন, আমি আবারও বলছি, ডাটা কমিউনিকেশন হলো এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি, এক পক্ষ থেকে আরেক পক্ষের কাছে, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারের কাছে, মোট কথা একজন থেকে অন্যজনের কাছে, ব্যক্তি হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে, এক দেশ থেকে অন্য দেশে হতে পারে, তাদের কাছে আমরা যে তথ্যগুলো পৌঁছে দিচ্ছি সেগুলো হলো ডাটা কমিউনিকেশন। সেগুলো যে কোনো ধরনের চিঠি হতে পারে, ডকুমেন্ট হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে, বা বিভিন্ন ধরনের বিশাল আকৃতির ফাইলও হতে পারে। তো এগুলো আমরা এই ডকুমেন্টগুলো বিভিন্ন জনের কাছে, বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে পৌঁছে দেওয়াই হলো ডাটা কমিউনিকেশন। প্রিয় শিক্ষার্থী, আমাদের পরবর্তী টপিকস হলো ডাটা কমিউনিকেশনের ধারণা। তো এই ডাটা কমিউনিকেশনের ধারণাগুলো সময়ের পরিবর্তনের প্রেক্ষিতে বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে আজকের এই বর্তমান রূপ ধারণ করেছে। দেখো, ডাটা কমিউনিকেশনের ধারণা, তো আমি আগেই বলেছি যে ডাটা কমিউনিকেশনটা কি। এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে, এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে তথ্যের আদান প্রদানকেই ডাটা কমিউনিকেশন বলে থাকি বা বলা হয়ে থাকে। তো এই ডাটা কমিউনিকেশনটা কিন্তু কম্পিউটার ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। এই ডাটা কমিউনিকেশনের সাথে কম্পিউটার ওতপ্রোতভাবে জড়িত। তো ডাটা কমিউনিকেশন ঘটে ডাটার মাধ্যমে, এবং এই ডাটা কমিউনিকেশন বা সিস্টেম কার্যকর হয় মূলত দুটি অংশে। তো আমি আবারও বলছি, এই ডাটা কমিউনিকেশন বা সিস্টেম, যেহেতু কম্পিউটার ছাড়া ডাটা কমিউনিকেশন কোনোভাবেই সম্ভব নয়, তো এই ডাটা কমিউনিকেশন বা সিস্টেমটা কার্যকর হয় মূলত দুটি অংশে। একটি হলো ডাটা প্রসেসিং, আরেকটি হলো ডাটা ট্রান্সমিশন। ডাটা প্রসেসিং, ডেটা প্রসেসিং এবং ডেটা ট্রান্সমিশন। তো ডাটা প্রসেসিং আমি আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। কম্পিউটারে আমরা বিভিন্ন ধরনের ইনপুট প্রদান করে থাকি বা নির্দেশ প্রদান করে থাকি। কম্পিউটার সেই নির্দেশ মোতাবেক কাজ করে থাকে, কম্পিউটার ডাটা প্রসেস করে থাকে, এবং সেই আমাদের ইনপুটকৃত ডাটাগুলোকে কম্পিউটার প্রসেস করে ওগুলোকে তথ্যে রূপান্তর করে থাকে। এবং ডাটা ট্রান্সমিশন আমরা পরবর্তী ক্লাসে বা অন্য অধ্যায়ে আলোচনা করব ডাটা ট্রান্সমিশন। দেখো, ডাটা ট্রান্সমিশন, আমরা যে ডাটাগুলো যে ট্রান্সমিশন হয় সেন্ডারের কাছ থেকে রিসিভারের কাছে পৌঁছে, তো এর মাঝখানে কিন্তু অনেক ধরনের ট্রান্সমিশন ঘটে। এগুলোই হলো ডাটা ট্রান্সমিশন। ডাটা ট্রান্সমিশনের উপাদান,
ডাটা ট্রান্সমিশনের উপাদান। ডাটা ট্রান্সমিশনে 5টি উপাদান জড়িত। ডেটা ট্রান্সমিশনের উপাদান বা এলিমেন্ট। পাঁচটি। তো ডাটা ট্রান্সমিশন বা উপাদান 5টি। মেসেজ, মেসেজ 2 নাম্বার, প্রেরক সেন্ডার, মেসেজ প্রেরক বা সেন্ডার। প্রাপক 3 নাম্বার, প্রাপক। 4 নাম্বার মাধ্যম। 5 নাম্বার প্রোটোকল। তো আমরা মেসেজ সবাই জানি মেসেজ কি। মেসেজ হলো যে আমরা যে তথ্যটা সেন্ডার রিসিভারের কাছে বা প্রেরক প্রাপকের কাছে পাঠাবে সেটি হলো মেসেজ। তথ্যটি হলো মেসেজ। 2 নাম্বার প্রেরক, যিনি সেন্ডার, যিনি পাঠাবেন তিনি হলো প্রেরক। প্রাপক, যার কাছে তথ্যগুলো পৌঁছবে, যিনি গ্রহণকারী তথ্যগুলো গ্রহণ করবে তিনি হলো প্রাপক বা রিসিভার। 4 নম্বর মাধ্যম, যার মাধ্যমে তথ্যগুলো প্রেরকের কাছ থেকে প্রাপকের কাছে পৌঁছবে সেটি মাধ্যমটা আমি আগেই বলেছি মাধ্যমটা দৃশ্যমানও হতে পারে আবার অদৃশ্যমানও হতে পারে। 5 নাম্বার প্রোটোকল, নিয়ম নীতি। আমরা সাধারণত প্রোটোকল বলতে বুঝি নিয়ম নীতি বাস্তবায়ন এবং সমন্বয়। আমার প্রেরকের কাছ থেকে যে তথ্যগুলো প্রাপকের কাছে পৌঁছবে মাধ্যমে, এর মাঝখানে বিভিন্ন ধরনের নিয়ম নীতি আছে। সেই নিয়ম নীতিগুলো বাস্তবায়ন করা, সমন্বয় করা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু প্রোটোকলের সাথে জড়িত। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি এই পর্যন্তই আলোচনা করছি তোমাদের সাথে। আমার পরবর্তী ক্লাসে ডাটা ট্রান্সমিশনের বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ততক্ষণ ভালো থাকবে এবং তোমরা অবশ্যই আমরা বিভিন্ন স্যারেরা যে ক্লাসগুলো নিচ্ছি সেই ক্লাসগুলো ফলো করবে এবং তোমরা এই ক্লাস এখন যদি তোমাদের সময় কিন্তু চলে যাচ্ছে, তোমরা যদি মনে করো যে ক্লাস হচ্ছে না বা লকডাউন চলছে, এখন আমাদের পড়াশোনা না করলেই চলবে, তাহলে এটি কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। তোমাদের সময় কিন্তু দ্রুত চলে যাচ্ছে। তো আশা করি তোমরা সবাই ক্লাসগুলো ফলো করবে। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। সবাইকে ধন্যবাদ।